আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো বৈশ্বিক এই মহামারীর মধ্যেও। তো আমরা গতদিনের যে ধারাবাহিকতা, সে ধারাবাহিকতা আজকের লাইভ ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করেছি। আমরা আজকের লাইভ ক্লাস শুরু করছি এখনই। তো তোমরা তার আগে আমাকে একটু ফিডব্যাক দিবা যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ডের ব্যাপারটা তোমরা একটু ফিডব্যাক দিবা সবাই, যে সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু জানাবা। এটা জানানোর পর আমি আমার ক্লাস শুরু করবো আজকের। আজকে আমাদের লেকচার 3, ভেক্টর চ্যাপ্টারের। আচ্ছা, আমরা আমি কমেন্টে দেখতে পাচ্ছি না এখনো। তোমরা একটু জানাবা যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার করা থাকার উপর বেস করে আমি আমার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা তার আগে আমাকে ফিডব্যাক দিবে যে সাউন্ডটা সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও তোমরা। আচ্ছা, ভয়েস ক্লিয়ার না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিরাজ। আচ্ছা, আর তোমরা আরেকটা ছোট কাজ করবা, সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করবা। লাইভটা শেয়ার করলে হবে কি, তোমার বাকি যারা ফ্রেন্ড আছে এরা উপকৃত হতে পারলো। এটা তাদের উপকারের জন্য তুমি একটা ছোট কাজ করলে আর কি, এটাই জাস্ট। তো এই কাজটা তোমরা একটু করবা, যারা আছো তারা একটু ভিডিওটা শেয়ার করবা যাতে করে অন্যরা ব্যাপারটা দেখতে পারে। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে সামান্তরিকের সূত্র রিলেটেড বেশ কিছু ব্যাপার দেখেছিলাম। সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় সেক্ষেত্রে কি হয়, যদি লব্ধি ভেক্টরগুলোর মান সমান হয় সেক্ষেত্রে কি হয়। তারপর আমরা আরো দেখেছিলাম উপাংশের সূত্র দেখেছিলাম, উপাংশের সূত্রের বিভাজনটা দেখেছিলাম, এই ব্যাপারগুলো দেখেছিলাম। শেষে আমরা একটা ছোট কোশ্চেন আলোচনা করার মাধ্যমে শেষ করেছিলাম। সেটা হচ্ছে লন রোলারের ক্ষেত্রে ঠেলা অপেক্ষা টানা সহজ সহজতর হয়, এই ব্যাপারটা আমরা ব্যাখ্যা করে শেষ করেছিলাম। তো আমরা এই টাইপের আরো বেশ কিছু উদাহরণ আছে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে। আমরা ওইদিন বলছিলাম লন রোলারের কথা, আজকে এর পরের গুলো আমরা শুরু করব। ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমরা গতদিনের উদাহরণ যেটা পড়েছি সেটা হচ্ছে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ, এই ব্যাপারটা। আজকে আমরা দেখব পাখির উড্ডয়ন। তাহলে আমরা শুরু করি। পাখির উড্ডয়ন। তাহলে পাখির উড্ডয়নের ক্ষেত্রে কিভাবে কি হয়, আর আমাদের একটু বলে রাখি আজকে লাইভ ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। কারণ হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্টাল ঝামেলা ছিল। আমার ল্যাপটপে চার্জ ছিল না, মেনলি চার্জ কম ছিল, চার্জ ছিল না, চার্জ কম ছিল। এই জন্য আসলে ক্লাসটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমরা শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আমরা কন্টিনিউ করি ইনশাল্লাহ। আমাদের আজকের প্রথম টপিকটা হচ্ছে পাখির উড্ডয়ন। আমরা একটু খেয়াল করি। নর্মালি মানুষ যখন সাঁতার কাটে সে এইভাবে কাটে। এটা থাকে দুই পা আর এটা থাকে দুই হাত, এই দুই হাতের উপর ভর করে মানুষ সাঁতার কাটে। হাতের ডিরেকশনটা থাকে এইখানে আর এইখানে, এভাবে সাঁতার কাটতে পারে। তোমরা সাঁতার কাটা দেখেছো নিশ্চয়ই। এবার পাখির আকাশে উড্ডয়নের ক্ষেত্রে পাখির ডানাটা একটু অন্যরকম থাকে। পাখির ডানাটা থাকে এরকম। আম, ডানা, আচ্ছা এটা আমার ছবি আঁকা কখনোই ভালো ছিল না, তোমরা একটু বুঝে নিবা। ঠিক আছে? তো ওকে, যাই হোক, মোটামুটি যা হয়েছে হয়েছে এটাই। তো পাখি এভাবে আকাশে ওঠে। তো পাখি এই পাশে আকাশে উঠতে গেলে দেখো দুই পাশে দুইটা ডানা থাকে, ডানা দুইটা বল কাজ করে কিভাবে, এভাবে। আমি একটু চিত্রটা এভাবে দেখাই, তাহলে আমার জন্য সুবিধা হয়, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো পাখির ডানাগুলো ঠিক এভাবে থাকে, এভাবে সে কি করে, সে আকাশে উঠতে পারে। এবার আসি আমরা এই পাখির আকাশে উড্ডয়নের ক্ষেত্রে, একটু খেয়াল করো সবাই। দেখো এই পয়েন্টে সে কি করতেছে, বাতাসের উপর যেন একটা ক্রিয়া বল করবে, বাতাস তাকে এটা প্রতিক্রিয়া বল দিবে। প্রতিক্রিয়া বল দিলে প্রতিক্রিয়া বলের ডিরেকশনটা হবে এই দিকে। সিমিলারলি এই পাশে যে ডানাটা, এই ডানাটার একটা প্রতিক্রিয়া বল পাবো, সেটা পাবো আমরা এই দিকে। তাহলে দুই ডানার ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলের মানটা দেখলাম। এবার প্রতিক্রিয়া বলটা যখন আমরা পেয়ে যাচ্ছি, এই প্রতিক্রিয়া বল এদিকে একটা বল, সেটা হচ্ছে এফ বল, এদিকে একটা বল, সেটা হচ্ছে এফ বল। এবার এখানে এফ বলের কথা বলি। এই এফ বলে দুইটা উপাংশ, একটা কাজ করবে এইদিকে, সেটা হচ্ছে এফ অফ এক্স,
একটা হবে এইদিকে কাজ করবে, সেটা হচ্ছে এফ অফ ওয়াই। সিমিলারলি এই পাশে যে এফ বল তারও দুটো উপাংশ থাকবে, একটা থাকবে কত এফ অফ ওয়াই, আর আরেকটা থাকবে কত এফ অফ এক্স। দেখো আমরা এফ অফ এক্স দুইটা পাচ্ছি, বাট এফ অফ ওয়াই একটা একটা দুইটা পাচ্ছি। তো তবে সেখানে কি হচ্ছে, এফ অফ ওয়াই ডিরেকশনটা পরস্পর অপোজিট। তাহলে কি করবে, এটা এটাকে ভ্যানিশ করে দিবে। তাহলে অ্যাক্টিভ থাকলো কোনটা, দুইটা এফ অফ এক্স অ্যাক্টিভ থাকলো, আর এই দুইটা এফ অফ এক্স এর কারণেই যখন সে বাতাসের উপর ক্রিয়া করে পাখির বডিটা অটোমেটিক সামনের দিকে চলে যায়। তাহলে এইভাবে পাখি কি আকাশে উঠতে পারে, পাখির আকাশের উড্ডয়নের ভেক্টর বিভাজন পদ্ধতিটা আমরা এখানে আলোচনা করলাম। তাহলে জাস্ট আবার একটু বলি, খেয়াল করো, পাখির জানালা থাকে কিন্তু এই দিকে, মানুষের মতো না। পাখির ডানা থাকে এভাবে। এভাবে থাকলে কি হচ্ছে, এই পাশে ডানা কি করে বাতাসের উপর যখন ক্রিয়া করে, বাতাস তাকে এটা প্রতিক্রিয়া বল দেয়, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে F, এই পাশে ডানার জন্য। সিমিলারলি এই পাশে টানার জন্য যে প্রতিক্রিয়া বলের মানটা সেটা পাচ্ছি আমরা এখানকার F। এবার এখানকার যে এফটা আছে, এফ এর দুইটা উপাংশ থাকে, একটা এফ অফ এক্স, একটা এফ অফ ওয়াই। তাহলে এফ অফ এক্সটাকে লিখলাম আমরা এখানে, এফ অফ ওয়াইটাকে লিখলাম আমরা এখানে। আবার এই পাশে যে বলটা সেটা হচ্ছে এফ। এই এফ বলেরও দুইটা উপাংশ থাকবে, একটা থাকবে এফ অফ এক্স, একটা থাকবে এফ অফ ওয়াই। এবার খেয়াল করো, এফ অফ ওয়াই দুইটা পরস্পরকে ভ্যানিশ করে দিবে, কারণ ডিরেকশন অপোজিট। অ্যাক্টিভ থাকলো কি এফ অফ এক্স, যখনই কি হচ্ছে বায়ুর উপর ক্রিয়া বল দিচ্ছে তখন কি হচ্ছে, তার বডিটা অটোমেটিক এফ অফ এক্স, দুইটা এফ অফ এক্স থাকার কারণে সামনের দিকে চলে যাচ্ছে, এভাবে সামনের দিকে যায়। হ্যাঁ তুমি বলবো যে স্যার মাঝে মাঝে পাখি দেখে বাঁকা হয়ে চলে, এই করে সেই করে, হ্যাঁ তখন যখন যে ডানার উপর বল প্রয়োগ বেশি করবে সেটার উপর বেস করে তার ডিরেকশনটা চেঞ্জ হবে। ঠিক সাঁতার কাটার ক্ষেত্রেও দেখবা, মাঝে মাঝে আমরা যখন সাঁতার কাটি তখন কি করি আমরা, সাঁতার কাটার ক্ষেত্রে আমরা যেই হাতে আমাদের শক্তি বেশি থাকে, নর্মালি আমাদের ম্যাক্সিমাম ডান হাতি অথবা বাম হাতি, যে যেটাই বলি না কেন, যে হাত যে হাতি আর কি এক কথায়, তো ওই দিকেই হালকা একটু বেঁকে যায়, কারণ তার ওই হাতে বল বেশি বিধায় ওই দিকে বলটা বেশি দেওয়া হচ্ছে, উপাংশ এফ অফ এক্স এর মানটাও কি হবে তার ক্ষেত্রে ওই দিকটা বেশি, যার ফলে হালকা একটু কার্ভ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো একটু বুঝে শুনে করতে হবে। তো আমরা নর্মালি যেটা দেখালাম সেটা হচ্ছে দুই ডানার উপর সমান বল প্রয়োগ করতেছে এখানে, আর এই কারণে কি হচ্ছে, পাখিটা সোজাসুজি সামনের দিকে যেতে পারতেছে। আমরা পাখির আকাশে উড্ডয়নটা দেখলাম, এবার আমরা নেক্সট আরেকটা ভেক্টর বিভাজনের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা। নৌকার গুণ টানাটা একটু দেখি আমরা। দেখো আগে এক সময় নদী পারাপারের ক্ষেত্রে বা একটা ঘাট থেকে বা একটা বাজার থেকে আরেকটা বাজারে মালামাল পার করা হতো নৌকা দিয়ে। তো নৌকা দিয়ে করা হলো, সেটার প্রসেসটা একটু অন্যভাবে ছিল, সেটা আমরা একটু দেখবো। ধরো না এটা হচ্ছে একটা নৌকা, তো এই নৌকাটা এখানে আছে, মালামাল বোঝাই বোঝাই করা আছে এটা। তো মালামাল যেহেতু বোঝাই করা আছে, এটাকে আমরা করবো কি, এই পাশ থেকে এই পাশের ঘাটে নিয়ে আসতে যাচ্ছি, এখানকার ঘাটে নিয়ে আসবো বা এই বাজারে আমরা নিয়ে আসবো। আনতে গেলে তখন কি করা হয়, এই নৌকার সাথে রশি দিয়ে পাড়ে একটা লোক থাকে, সেই লোক কি করে এদিকে বল প্রয়োগ করে টান দেয়। টান দিলে কি হচ্ছে, নৌকাটা আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকে। নৌকাটা সামনের দিকে যায়, যেতে যেতে ফাইনালি এখানে চলে আসে। এবার দেখো লোকটা টানতেছে এদিকে, তার মানে এদিকে এফ বল প্রয়োগ করতেছে। এদিকে যদি এফ বল প্রয়োগ করে তাহলে কি নৌকাটা এক্স্যাক্টলি সোজা কেন যাবে, নৌকাটা তো পাড়ের দিকে চলে আসা উচিত। কারণ সে যেভাবে টানতেছে অবশ্যই পাড়ের দিকেও আসবে, সামনের দিকেও যাবে, দুইটাই হওয়া উচিত। তাহলে শুধুমাত্র সামনের দিকে যাচ্ছে, পাড়ের দিকে আসতেছে না। তার মানে এখানে কি কারণটা ঘটতেছে সেটা আমরা এখন দেখবো। আসলে দুইটাই হচ্ছে, আসলে আমরা এখানে দুইটা উপাংশ পাবো। একটা হচ্ছে এফ অফ এক্স, একটা হচ্ছে এফ অফ এক্স, একটা হচ্ছে কত এফ অফ ওয়াই। আমরা দুইটা উপাংশই পাবো। তবে দুইটা উপাংশের মধ্যে এফ অফ ওয়াই যে উপাংশটা, এই উপাংশটা রিমুভ করার জন্য এখানে একটা দাঁড় রাখা হয়। এই দাঁড়টাকে এমন ভাবে অ্যাঙ্গেল করা হয় যাতে করে কি এই পাশের বলটা রিমুভ হয়ে যায়। তাহলে অ্যাক্টিভ থাকলো কোনটা, ক্রিয়াশীল থাকলো কোনটা, ক্রিয়াশীল থাকলো এফ অফ এক্স। আর এফ অফ এক্স এর কারণে নৌকাটা সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে ফাইনালি এখানে আসার পর তার ওই যে আগের যে বন্দর বা যেখানে টার্গেটেড পয়েন্ট সেখানে সে চলে আসতে পারলো। তাহলে আমরা এটাকে বলছি কি নৌকার গুণ টানা। নৌকার গুণটা কিভাবে টানতো আগে, দেখো যে নৌকার পাশে এভাবে একটা সুতা দিয়ে, রশি দিয়ে বা দড়ি দিয়ে পাড়ে আরেকটা পাড়ে একজন বা দুজন লোক এটাকে টানতো, টানলে নৌকাটা সামনের দিকে আসতো। তবে এখানে হয়তো বা একজন মাঝি থাকে, উনি কি করে কি এটাকে দাঁড় দিয়ে এই এফ অফ ওয়াইটাকে কন্ট্রোল করে যাতে করে নৌকাটা পারে না ভিড়ে। এটার এটার প্যাটার্নের উপর বেস করে কি এফ অফ ওয়াইটা রিমুভ হয়ে যায়, তখন অ্যাক্টিভ থাকে কোনটা, এফ অফ এক্স, আর এফ অফ এক্স এর কারণে নৌকাটা সামনের দিকে যায়। তাহলে আমরা নৌকার গুণ টানার ক্ষেত্রে এই একটা ব্যাপার দেখলাম, এটা উপাংশের কিভাবে বিভাজিত হয় সেটা দেখলাম। কিন্তু নৌকার গুণ টানার ক্ষেত্রে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি এই সুতাটা এখানে যা আছে তার চেয়ে লম্বা হয় তখন কি হবে।
খেয়াল করো। আমরা আবার একটা নৌকা আঁকি। ওকে, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে সে দাঁড় যেটা আমরা বলেছি। এবারে সুতাটা আগের চাইতে লম্বা। আগে যে লোক টানছে এখনো কি সেম লোকই টানতেছে, তার মানে এফ বল সেম বলে টানতেছে। এবার একটু খেয়াল করি, এখানে আমরা দুটো উপাংশ পাবো, একটা পাচ্ছি আমরা এফ অফ এক্স, একটা পাচ্ছি কি আমরা এফ অফ ওয়াই। এফ অফ এক্স, এফ অফ ওয়াই। দেখো, সরি এফ অফ এক্স হবে এই পাশেরটা। এটা হচ্ছে এফ অফ এক্স। এবার আম, এটা সুবিধাটা কি হবে সেটা একটু দেখি আমরা। দেখো, যখন আমাদের সুতাটা বা দড়িটা যখন অনেক লম্বা হচ্ছে তখন এ পাশের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অনেক ছোট হয়ে যাচ্ছে। এই আগের অ্যাঙ্গেলের তুলনায় এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, ছোট হচ্ছে। আর ছোট হচ্ছে বিধায় কি হচ্ছে, এফ অফ এক্স এর মানটা বা এফ অফ এক্স প্রাইম বলি এটাকে আমরা, এফ অফ এক্স প্রাইমের মানটা আগে যে এফ অফ এক্স তার চেয়ে বড় হচ্ছে। তাহলে আমরা কি পাবো, তার মানে হচ্ছে সুতাটা বড় হওয়ার কারণে, কি হচ্ছে এফ অফ এক্স গ্রেটার দেন এফ এফ অফ এক্স প্রাইম গ্রেটার দেন এফ অফ এক্স। যার ফলে কি হচ্ছে, নৌকাটা আগের চাইতে দ্রুত চলবে, কারণ এদিকে এফ অফ এক্স প্রাইমের মানটা বড় বা বেশি। যার ফলে কি হচ্ছে, নৌকাটা আগে একই বল প্রয়োগ করার পরও শুধুমাত্র সুতাটা লম্বা বা দড়িটা লম্বা হওয়ার কারণে সে কি করবে, আগের চাইতে বেশি জোরে চলবে। তাহলে এরকম মাঝে মাঝে ছোট কোশ্চেনে আছে, এটা আসলে মেইনলি হচ্ছে কি এই অ্যাঙ্গেলের কারণে। কারণ এফ অফ এক্স সমান কত লেখা যাবে, এফ কজ অফ থিটা। এখানকার আমরা থিটা প্রাইম লিখি, এটাকে আমরা থিটা প্রাইম বলতেছি, এখানকার বলতেছি এটাকে আমরা থিটা। আর এখানে কত লিখবো আমরা, এফ কজ অফ থিটা। দেখো কজের ক্ষেত্রে আমরা জানি কি থিটার মান যা ছোট হবে তার বলের মানটা বেশি হবে। যেহেতু আমরা দেখতেছি এখানে থিটা প্রাইমের মানটা থিটা চাইতে ছোট, যার ফলে কি হচ্ছে এফ অফ এক্স প্রাইম গ্রেটার দেন কত হচ্ছে, এফ অফ এক্স। অথবা আমরা এটাও লিখতে পারি, এফ কজ অফ থিটা প্রাইম গ্রেটার দেন এফ কজ অফ থিটা। যার ফলে কি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটা দ্রুত চলবে। এরকম মাঝে মাঝে কিছু শর্ট কোশ্চেন আসে। আচ্ছা, তো তোমাদের কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা দেখি। আম, না, ওরকম কোনো কোশ্চেন দেখা যাচ্ছে না। আচ্ছা, একজন বলছে এটা কি স্রোতহীন নদী কিনা। হ্যাঁ, আমরা স্রোতহীন নদীর ক্ষেত্রে আছি এখনো, স্রোতযুক্ত নদীর কথাগুলো বলি নাই। আমাদের নেক্সট টপিকটা ওইটাই হবে, স্রোত থাকলে কি হবে সেই ব্যাপারগুলো আমরা এখন দেখবো। ঠিক আছে, আমরা মোটামুটি এই টপিক দুইটা শেষ করলাম, একটা হচ্ছে নৌকার পাখির উড্ডয়ন, একটা হচ্ছে নৌকার গুণ টানা। এখন দেখবো আমরা নদী, স্রোত ও সাঁতারু বা ও যে নৌকার বেগ, এই সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলার আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো, দেখি ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি আবার। আমরা বোর্ডটা একটু ক্লিন করে নিই। ওকে, এবার টপিক হচ্ছে নদী, স্রোত বা ও সাঁতারু আর নৌকার বেগ সংক্রান্ত, সাঁতারুর বেগ নৌকার বেগ সংক্রান্ত। তাহলে আমরা টপিকের নামটা একটু লিখি, নদী স্রোত, স্রোতের বেগ লিখি, স্রোতের বেগ ও সাঁতারু, সাঁতারু বা নৌকার বেগ, নৌকার বেগ সংক্রান্ত। তাহলে আমাদের টপিকটার নাম হচ্ছে, দেখো, নদী স্রোতের বেগ, সাঁতারুর বেগ বা নৌকার বেগ সংক্রান্ত যে টপিকটা সেটা আমরা এখন দেখব। একটু ঠান্ডা মাথায় দেখতে হবে প্রথম দিকের সেকশনটা, থিওরিটা একটু ভালো করে বুঝতে পারলে আশা করি তোমাদের সমস্যা থাকবে না। তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য থিওরিটা একটু বোঝার চেষ্টা করবো। আর এই টপিক থেকে বোর্ডে বহুবার কোশ্চেন আসছে, তো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আবার যদি বলে ভর্তি পরীক্ষা সেখানে তো অবশ্যই ইম্পর্টেন্ট এই টপিকটা। তো একটু ঠান্ডা মাথায় কেয়ারফুলি একটু খেয়াল করো, যদি একবার ধরতে পারো আশা করি আর কখনো সমস্যা হবে না। তো আমরা একটা আগে নদী আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা একটা নদী, এই নদীতে অবশ্যই স্রোত আছে, আগেরটা যেটা বলছিলাম সেখানে স্রোত নাই, এখানে স্রোত আছে। দেখো নর্মালি কি হচ্ছে, নর্মালি নদীর পানিটা এদিকে প্রবাহিত হয়, এদিক থেকে প্রবাহিত হবে, মানে স্রোতের বেগটা হচ্ছে এই বরাবর। আচ্ছা, স্রোতের বেগের সাথে মনে আছে তোমাদের সামান্তরিকের সূত্রটা, সামান্তরিকের সূত্রটা ছিল এরকম,
এরকম একটা সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছিল। এখন আমাদের পি এর সাথে স্রোতের বেগটা মিলে যায়, তাহলে আমরা স্রোতের বেগকে পি ধরবো। আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে স্রোতের বেগ যেহেতু এইদিকে, আমরা এইদিকে ভেক্টরটাকে বলছি পি। তাহলে পিটা হচ্ছে কি স্রোতের বেগ। অনেক বইতে অনেকভাবে লেখে, কিন্তু আমি সামান্তরিকের সূত্রের সাথে লিঙ্ক আপ করে আমি ওইভাবে একটু বলার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। স্রোতের বেগ, স্রোতের বেগটা হচ্ছে পি। এবার আসি আমরা, আমাদের নদীর ওই পারে যেতে হবে, স্রোত থাকুক না থাকুক এটা আমার দেখার বিষয় না। তো আমাদের তো আগেই বলে নিয়েছি স্রোত আছে এই ক্ষেত্রে। তার মানে হচ্ছে তাকে যদি ওই ওই পারে যেতে হয় তাহলে কি করতে, আমরা রওনা দিলাম এই বরাবর, সেটা হচ্ছে কিউ। তাহলে কিউটা কি হচ্ছে, দেখো এখানকার কিউ এর সাথে আমরা এটাকে সামঞ্জস্য রেখে কিউ লিখলাম। কিউটা হচ্ছে নৌকার বেগ বা সাঁতারুর বেগ, যাই বলি না কেন, যখন যেটা আসবে সেটা আমরাও লিখবো, নৌকার বা সাঁতারুর বেগ, সাঁতারুর বেগ। তাহলে আমরা নৌকার বেগ দেখলাম, সাঁতারুর বেগ দেখলাম। নৌকাটা যেই কোণে রওনা হচ্ছে সেই কোণটা হচ্ছে আলফা। তাহলে দেখো আলফা, তাহলে আলফাটা হচ্ছে কি যেই কোণে রওনা হচ্ছে সেটা, মানে স্রোতের দিকের সাথে নৌকার উৎপন্ন কোণ, স্রোতের দিকের সাথে নৌকার বেগের, নৌকার উৎপন্ন কোণ এইভাবে লিখি, বা নৌকার বেগের উৎপন্ন কোণ। এবার একটু খেয়াল করি, আমরা যদিও আমরা এই বরাবর রওনা হয়েছি কিউ বরাবর, কিন্তু আমরা কি কিউতে পৌঁছাবো, আমরা পৌঁছাবো ফাইনালি আসলে এখানে কোথাও, কারণ স্রোত আমাদেরকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিন্দু যেখানে আমরা পৌঁছাইছি। তাহলে এটা যেহেতু লব্ধি, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা সামান্তরিকের সূত্রের সাথে মিল রেখে আর বলবো। তাহলে এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমরা এটাকেও দেখে নিলাম। এরপরে আসি, আমরা স্রোতের বেগ পেলাম, নৌকার বেগ পেলাম, আবার আমরা এখানে অ্যাঙ্গেলটা পেলাম আলফা, আবার বলছি কি যে বিন্দুতে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে আর। এবার দেখো নদীর যে প্রশস্ততা সেটা হচ্ছে ডি, নদীর প্রশস্ততা ডি, তার মানে হচ্ছে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা এটাকে আমরা ডি ধরে নিচ্ছি। তাহলে দেখো ডিটা হচ্ছে কি নদীর প্রস্থ বলতে পারি আমরা, একই কথা। নদীর প্রস্থ, নদীর প্রশস্ততা একই কথা, বা প্রশস্ততা। তাহলে নদীর প্রশস্ততা দেখে নিলাম। এবার আমাদের কয়েকটা কাজ করতে হবে, একটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ যেহেতু একটা বেগ, একটা ভেক্টর, এই ভেক্টরের দুটো উপাংশ থাকবে, আমরা স্রোতের বেগের দুটো উপাংশ পাবো, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। যেহেতু আমরা এখানে স্রোত আর নদী সংক্রান্ত বা স্রোতের বেগ আর নৌকার বেগ সংক্রান্ত ম্যাথ করতেছি, তো আমরা কথাগুলোকে একটু নদী আর স্রোতের সাথে মিল রেখেই বলবো। আমরা এক্স অক্ষ না বলে যদি বলি নদীর দৈর্ঘ্য বরাবর, তাহলে কি দাঁড়াবে, নদীর দৈর্ঘ্য বরাবর, আমরা এক্স অক্ষ বলছি না, নদীর দৈর্ঘ্য বরাবর বলছি, দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের, আগে স্রোতের বেগটা বলি, স্রোতের বেগের উপাংশ। তাহলে এক্স অক্ষ বরাবর পি এর উপাংশ কত হবে, সেটা হবে পি কজ অফ 0 ডিগ্রি। পি কজ অফ 0 ডিগ্রি কেন, দেখো পিটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, অবশ্যই 0 ডিগ্রি। তাহলে পি কজ অফ 0 ডিগ্রি, তাহলে আমার এখানে থাকবে কত, দেখো পি কজ অফ 0 ডিগ্রি সমান থাকতেছে শুধুমাত্র পি। তাহলে নদীর দৈর্ঘ্য বরাবর স্রোতের বেগের উপাংশ আমরা পেলাম। এবার নদীর প্রস্থ বরাবর খেয়াল করি এই কথাটা, নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ কত হবে, প্রস্থ বরাবর স্রোতের বেগের উপাংশ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটা হবে পি সাইন অফ কত হচ্ছে 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি মান কত হবে, 0, তো আমরা এখানে পাবো 0। তাহলে দেখো নদীর প্রস্থ বরাবর স্রোতের বেগের কোনো উপাংশ নেই, আমরা দুইটা বের করলাম, এটা কারটা বের করলাম, স্রোতের বেগ। এবার আসি আমরা অন্যটা লিখবো, নদীর আবার দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, দৈর্ঘ্য বরাবর নৌকার বেগ। এবার নৌকার বেগের উপাংশ, নৌকার বেগটাকে আমরা কত বলেছি, কিউ, যে কোণ করে আছে সেটা হচ্ছে আলফা, তো আমরা লিখবো কিউ কজ অফ আলফা, যা পেলাম তাই লিখলাম। এবার নদীর প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর নৌকার বেগের উপাংশ সেটা কত হবে, কিউ সাইন অফ আলফা। আমরা এখানে যা পাচ্ছি ঠিক তাই লিখতেছি, এর বাইরে কিছুই লিখছি না। এবার আসি অন্য কথায়, খেয়াল করো নদীর প্রস্থ বরাবর মোট বেগ কত হচ্ছে, তাহলে প্রস্থ বরাবর বেগ পেলাম দুইটা, এটা একটা এটা একটা, বাট এটার মানটা 0।
তাহলে এটার মানটা আছে, তাহলে আমরা লিখতে পারি এখন নদীর প্রস্থ বরাবর মোট বেগ। নদীর প্রস্থ বরাবর মোট বেগ, দুইটা মিলে আর কি, যেহেতু দুইটা বেগ এখানে, একটা স্রোতের বেগ একটা নৌকার বেগ, তাহলে মোট বেগ কত পাচ্ছি আমরা? একটা পাচ্ছি 0 আর একটা পাচ্ছি কিউ সাইন অফ আলফা। আমরা ফাইনালি লিখবো কিউ সাইন অফ আলফা। আবার নদীর দৈর্ঘ্য বরাবর মানে এক্স অক্ষ বরাবর মোট বেগ, সেটা কত হবে? সেটা হচ্ছে পি প্লাস কিউ কজ অফ আলফা। আমরা ঠিক যা মানে যা পেলাম ঠিক তাই লিখলাম, এর বাইরে আমরা এখনো যাইনি। এবার আসি আমরা এই পাশটাতে লিখব নদী পারাপারের প্রয়োজনীয় সময়। নদী পারাপারের প্রয়োজনীয় সময়। নদী পারাপারের প্রয়োজনীয় সময় আমরা ধরে নিলাম টি। এবার তোমরাই বলবা সেটা হচ্ছে নদী কি আমরা প্রস্থ বরাবর পার হবো না দৈর্ঘ্য বরাবর পার হবো? এটা একটু তোমরা লিখে পাঠাবা। দেখি আমরা কি নদী কি প্রস্থ বরাবর পার হবো না দৈর্ঘ্য বরাবর পার হবো, তোমাদের রেসপন্সটা আমরা একটু দেখি। আমি তোমাদের অ্যান্সারের অপেক্ষায় আছি। তোমরাই বলবা নদী পারাপারের প্রয়োজনীয় সময় বলছি, আমরা নদী পার হতে চাচ্ছি, সেই নদী পার হতে চাইলে সেটাকে দৈর্ঘ্য বরাবর পার হতে পারবো না প্রস্থ বরাবর পার হবো? প্রস্থ বরাবর, ঠিক আছে, ভেরি গুড। তার মানে হচ্ছে আমরা নদীর প্রস্থ বরাবর পার হবো, তার মানে হচ্ছে আমাদের লাগবে তাহলে কোন বেগটা? অবশ্যই প্রস্থ বরাবর বেগটা লাগবে নদী পারাপারের প্রয়োজনীয় সময় বের করার জন্য। দেখো আমরা ছোট্টবেলা থেকে শিখেছি বেগ ভি ইকুয়াল টু কত? এস বাই টি, মানে দূরত্ব বাই সময়, এটা আমরা জানি। ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি, দূরত্ব বাই সময়, তাহলে সময় ইকুয়াল টু কত হবে? দূরত্ব বাই কত হবে? বেগ। তাহলে আমরা সময় সূত্রটা শিখলাম, টি ইকুয়াল টু কি হবে? দূরত্ব বাই বেগ। যেহেতু তোমরাই বলছো যে নদী যদি পার হতেই হয় প্রস্থ বরাবর পার হতে হবে, তাহলে প্রস্থ বরাবর মোট বেগ কত? সেটা হচ্ছে কিউ সাইন অফ আলফা। আর প্রস্থ বরাবর দূরত্ব কত? সেটা হচ্ছে ডি। তাহলে নদী পারাপারের প্রয়োজনীয় সময়ের বের করার একটা সূত্র আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে নদী পার হতে প্রয়োজনীয় সময় কি হবে সেই সূত্রটা আমরা বের করলাম, সেটা হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই কিউ সাইন অফ আলফা। আমাদের বাকি কথাগুলোও লাগবে, আমরা একটু ওয়েট করে আছি, সেটা দেখবো আস্তে আস্তে। এবার দেখো আম, নৌকাটা রওনা হয়েছে কিউ বরাবর, ফাইন, কিন্তু পৌঁছাচ্ছে কোথায়? পৌঁছাচ্ছে হচ্ছে, দেখো পৌঁছাচ্ছে হচ্ছে এই বিন্দুতে, এখানকার এই আর বিন্দুতে পৌঁছাইছে। তার মানে হচ্ছে দেখো এখান থেকে যদি হিসেব করি বিপরীত বিপরীত বিন্দু থেকে সে কোথায় আরো এক্স দূরত্ব বেশি দূরত্বে গিয়ে সে পৌঁছাইছে। তার মানে হচ্ছে যে বিপরীত বিন্দু যে অবস্থান থেকে রওনা হচ্ছে ঠিক তার বিপরীত বিন্দু থেকে এক্স দূরত্বে গিয়ে পৌঁছাইছে। যদি তাই হয় সেই ক্ষেত্রে আমরা এক্স দূরত্বটা কিভাবে বের করবো সেটা আমরা এখন দেখবো। এক্স দূরত্ব বের করাটা দেখবো। এটা একটু মুছে নিচ্ছি। আমরা বললাম আহ যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে এক্স দূরত্বে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে এক্স দূরত্বে অতিক্রম করে বা এক্স দূরত্বে পৌঁছায়, এক্স দূরত্বে নৌকাটি পৌঁছায়, নৌকাটি পৌঁছায়। তাহলে এক্সটা কি সেটা আমরা ডিফাইন করে নিলাম। যদি এক্স দূরত্বে পৌঁছাচ্ছে ফাইন, ভালো কথা। এখন আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। একটু আগে আমি দূরত্বের সূত্র লিখছিলাম, সেখানে বলছিলাম কি ভি ইকুয়াল বেগের সূত্র লিখছিলাম ভি ইকুয়াল টু কত? এস বাই টি। তাহলে এস ইকুয়াল টু কি হবে? ভিটি। আমরা দূরত্ব বের করতে যাচ্ছি, লাগবে কি? বেগ আর সময়। সময় তো আমাদের হাতে আছে, হাতে আছেই। দেখো যদি আমাদের ঠিক এখানে পৌঁছাতে হয়
তাহলে অবশ্যই কি করতে হবে, তাকে অবশ্যই যে টাইমটা নদী পার হতে লাগতেছে সেই টাইমটা তো অবশ্যই লাগবে। তাহলে সময় আমরা জানি, তাহলে দরকার কি হচ্ছে বেগ। এবার এই যে দূরত্বটা, এটা কি দৈর্ঘ্য বরাবর দূরত্ব না প্রস্থ বরাবর দূরত্ব? অবশ্যই দৈর্ঘ্য বরাবর দূরত্ব। তার মানে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু পি প্লাস কিউ কজ অফ আলফা। কারণ কি, দৈর্ঘ্য বরাবর মোট বেগ ইন্টু কত হবে, সময়। আমরা এখান থেকে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে এক্স দূরত্বে নৌকাটি পৌঁছানোর ক্ষেত্রে সেই এক্স এর মানটা বের করলাম। এবার পি প্লাস কিউ কজ অফ কত হচ্ছে আলফা, টি এর যে মানটা একটু আগে পেলাম সেটা বসিয়ে দিব, তাহলে কত হবে ডি বাই কিউ সাইন অফ আলফা। আমরা এখান থেকে কি বের করে ফেলতে পারি, এক্স এর মানটা বের করে ফেলতে পারি। দেখো জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি বিধায় এগুলো খুব বেশি ঝামেলা মনে হচ্ছে না। এবার আমরা কিছু কন্ডিশনে আসব। আমরা দুইটা জিনিস দেখলাম, একটা নদী পারাপারের প্রয়োজনীয় সময়, আর একটা হচ্ছে গিয়ে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে যদি বিপরীত বিন্দু থেকে এক্স দূরত্বে পৌঁছায় নৌকাটা, সেই এক্স দূরত্ব বের করার ফর্মুলাটা দেখলাম। এই দুইটা জিনিস আমরা এখন পর্যন্ত পেলাম। এবার আসি আমরা নদী পারাপারের প্রয়োজনীয় সময় যে সূত্রটা সেটা একটু দেখি। টি ইকুয়াল টু কত, টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই কিউ সাইন অফ আলফা। একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা যদি কম সময়ে পৌঁছাতে চাই, তার মানে এটার নাম বলবো কি আমরা সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে, নদী পারাপারের ক্ষেত্রে সর্বনিম্ন সময় নদী পার হতে হলে দেখো টি এর মানটা সর্বনিম্ন করতে হবে, টি অফ মিনিমাম করতে হবে। আর টি অফ মিনিমাম তখনই আমরা করতে পারবো যখন কি হচ্ছে, দেখো ডিটা হচ্ছে দূরত্ব, নদীর প্রস্থ কি আমরা চেঞ্জ করতে পারবো, মোটেও সম্ভব না। এবার আসি আমরা কিউ, নৌকার বেগ। নৌকার বেগ যা আছে তাই থাকবে, শুধুমাত্র আমরা কিভাবে রওনা দিব এই প্যাটার্নের উপর বেস করে টাইমটাকে কম করতে পারি। দেখো এখানকার যে টিটা আছে, এই টি এর সাথে সাইন অফ আলফার সম্পর্কটা কেমন, ব্যস্ত অনুপাতিক। তার মানে সাইন আলফা যখন সবচেয়ে বেশি হবে টি এর মানটা তখন সবচেয়ে কম হবে। সাইন আলফার সর্বোচ্চ মান কখন হবে, যখন আলফার মানটা কত হবে, 90 ডিগ্রি হবে, কারণ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটি হচ্ছে সর্বোচ্চ মান। তার মানে আমরা বলতে পারবো, দেখো কত হচ্ছে ডি কিউ, কত হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি। তার মানে আলফার মান কত হচ্ছে 90 ডিগ্রি। আর আলফার মান 90 ডিগ্রি যখন হচ্ছে তখন সময়টা সবচেয়ে কি লাগবে, কম লাগবে, মিনিমাম টাইম লাগবে। সর্বনিম্ন সময় তখন নদী পার হতে পারবো। তার মানে হচ্ছে তখন সূত্রটা দাঁড়াচ্ছে কি, টি ইকুয়াল টু ডি বাই কিউ। এটা কখন পেলাম, যখন আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে একটা কন্ডিশন আমরা বের করে নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি সর্বনিম্ন সময় নদী পার হতে হলে, সর্বনিম্ন সময় নদী পারাপারের জন্য আলফার মানটা কত হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি। তার মানে এবার চিত্রটা আমরা একটু খেয়াল করি, কিভাবে আমরা রওনা হব। এখানে দেখো আমাদের নৌকাটা এখান থেকে রওনা হবে, এদিকে স্রোতের বেগ পি, আর আমাদেরকে রওনা হতে হবে এই বরাবর। এই বরাবর রওনা হলে আমরা ফাইনালি এখানে কোথাও পৌঁছাবো। আর এই ক্ষেত্রে আমাদের টাইমটা সবচেয়ে কম লাগবে, টি অফ মিনিমাম। কারণ কি, কারণ হচ্ছে আলফার মানটা হচ্ছে কত, 90 ডিগ্রি। আর তোমাদের এটা বিশ্বাস হতে নাও হতে পারে, যে বলবো স্যার এখানে রওনা দিচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, খুবই ভালো কথা, কিন্তু পৌঁছাচ্ছে তো সে এখানে, তাহলে দূরত্ব তো তার প্রস্থের চাইতে বেশি, এই ক্ষেত্রে আর সময় বেশি লাগার কথা, কিন্তু আপনি বলতেছেন কম, গাণিতিকভাবে তাই দেখালেন, কারণটা কি? আসলে মেইন কারণটা হচ্ছে যখন সে এই বরাবর এক্স্যাক্টলি এই বরাবর রওনা হবে, তার তো একটা বেগ আছেই, স্রোতও তাকে কি করবে, হেল্প করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিলেও স্রোতের স্রোতের অনুকূলে ধাক্কা দিবে, আর স্রোতের অনুকূলে ধাক্কা দিয়ে ফাইনালি সে এখানে পৌঁছাবে, কিন্তু স্রোতের হেল্প নিয়ে নিয়ে পৌঁছাচ্ছে, তো যেন সময়টা কম লাগতেছে। তাহলে আমরা এখান থেকে শিখলাম সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে আলফার মানটা কত হবে, 90 ডিগ্রি। আর সেই ক্ষেত্রে সময় বের করার সূত্রটা হচ্ছে টি অফ মিনিমাম ইকুয়াল টু ডি বাই কিউ। কিউটা হচ্ছে এখানে নৌকার বেগ। আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। তাহলে সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে এই একটা বিষয় আমরা দেখে নিলাম। এবার সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে যে লব্ধিটা অর্থাৎ আর এর কথা বলেছিলাম আমরা, সে আর এর যে দিকটা হবে সেটা কি হবে, আর লব্ধির মানটা কি হবে, এই দুইটা বিষয় আমরা একটু দেখে গেলি। এগুলো মুছে দেই কারণ এগুলো এটার সাথে রিলেটেড না। ওকে, আমরা বলেছিলাম সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে লব্ধি বেগ, দেখো আমরা হেডিংটা দিয়ে দিই, সর্বনিম্ন সময়ে লব্ধির বেগ, লব্ধি বেগ।
আমরা লব্ধি না লিখে লব্ধি লিখি, লব্ধি বেগ। লব্ধি বেগটা কত হবে? আর আর ইকুয়াল টু কত হচ্ছে, যেহেতু দুইটা ভেক্টর আমরা আগের মধ্যে অ্যাপ্লাই করবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউব কজ অফ কত হচ্ছে আলফা। কিন্তু আমরা বলছি কি সর্বনিম্ন সময় বলছি, যেহেতু সর্বনিম্ন সময়ের কন্ডিশনটা কি আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি বসিয়ে দিব। তাহলে আমরা লব্ধি বেগের মানটা পাবো রুট ওভার পি স্কয়ার প্লাস অফ কিউ স্কয়ার। তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে লব্ধি বেগের ফর্মুলা হচ্ছে এটা। এবার লব্ধির দিকটা দেখবো আমরা। আমরা বলেছি লব্ধির দিক, এটা কি আসে একটু দেখি আমরা। আম, তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, আমি তো কমেন্ট পড়তেছি, কিন্তু আমার অন্য একটা ইয়াতে ডিভাইসে আমি দেখতেছি তোমাদের কোনো কোশ্চেন বা তোমাদের কোনো মন্তব্য আছে কিনা। ওকে, এবার আসি আমরা লব্ধির দিকটা বের করব। লব্ধির দিকটাকে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে থিটা। তাহলে ফর্মুলা আগেরটাই, সামান্তরিকেরটাই, আমরা লিখবো কত, ট্যান অফ থিটা ইকুয়াল টু কিউ সাইন অফ কত হচ্ছে 90 ডিগ্রি বাই পি প্লাস কিউ কজ অফ কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা পাবো এখানে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি। ফাইনালি থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স অফ কিউ বাই পি। এটাই হচ্ছে কি লব্ধির দিক। তাহলে আমরা সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তিনটা বিষয় দেখলাম। একটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়ের সূত্রটা কি হয়, একটা হচ্ছে কি লব্ধি বেগের মানটা কত হয়, একটা হচ্ছে লব্ধি বেগের দিকটা কত হয়। তাহলে আমরা তিনটা কন্ডিশন দেখে নিলাম। এবার আসি আমরা সর্বনিম্ন দূরত্ব বের করব। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। আমাদের এবারের টার্গেট সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। আমরা এই পাশটা একটু মুছে দিই। আমরা একটু হেডিংটা ক্লিয়ার করে নিই। ওকে, সর্বনিম্ন, আগে বলছি সময়, এখন বলবো দূরত্বে। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে খেয়াল করো কথাটা, সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে কি করতে হবে সেই বিষয়টা আমরা এখন দেখব। একটু খেয়াল করি আমরা, এটা হচ্ছে আমাদের নদী, এটা হচ্ছে আমাদের যাত্রা বিন্দু, আমাদের পৌঁছাতে হবে এখানে। কারণ সর্বনিম্ন দূরত্ব যদি বলে একদম এক্স্যাক্টলি এই দূরত্বটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব, যেটা হচ্ছে ডি। নদীর প্রস্থের দূরত্ব যা সেটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। এবার আমাদেরকে ঠিক বিপরীত বিন্দুতে যদি পৌঁছায় তাহলে সেটাই হবে কি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার। তার মানে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারে আরেকটা নাম পেলাম, এটাকে বলা হচ্ছে কি বা বিপরীত বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে। একই কথা, পৌঁছানোর ক্ষেত্রে। তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের যে কথা, বিপরীত বিন্দুতে পৌঁছানো কি একই কথা। তাহলে আমরা দুইটা কথা মাথায় রাখবো। তাহলে আমরা এই দুইটা কথাকে মাথায় রেখে এবার আগাচ্ছি। দেখো আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো বা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করা। এটা করতে গেলে যেহেতু স্রোতের বেগটা এই দিকে আছে পি, আমাদেরকে অবশ্যই রওনা হতে হবে এই বরাবর। যখনই আমরা এই বরাবর রওনা হব ফাইনালি কোথায় পৌঁছাবো, এখানে পৌঁছানোর সম্ভাবনা থাকে বা পৌঁছাবো। এটা হচ্ছে আর। এবার খেয়াল করো, তাহলে আমরা নদীটার যেহেতু রওনা হচ্ছি আমরা, কি হচ্ছে দেখো, স্রোতের বেগের বিপরীত দিকে রওনা হচ্ছে একটা অ্যাঙ্গেল করে। তা এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, আলফা। টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর আমরা যখন পৌঁছে যাচ্ছি সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে ঠিক বিপরীত বিন্দু যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। এই থিটার মানটা কত, এটা থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম, সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের শর্তটা হচ্ছে কি, শর্ত হচ্ছে থিটার মানটা হবে কত, 90 ডিগ্রি। এটা শুধু মাথায় রাখতে পারলেই এই কন্ডিশনগুলো খুব ইজিলি ম্যাথগুলো সলভ করে ফেলা যায়। তাহলে দেখো, সর্বনিম্ন সময় বললে আলফা 90 ডিগ্রি, সর্বনিম্ন দূরত্ব বললে থিটা 90 ডিগ্রি। জাস্ট এই দুইটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা আমরা হেডিংটা আবার লিখি মনে রাখার সুবিধার্থে। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে, পারাপারের ক্ষেত্রে
কি হয়, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। আমরা লিখেই ফেললাম এখানে কন্ডিশনটা। এবার আমরা আলোচনায় আসি। দেখো আমাদের এখানে সর্বনিম্ন দূরত্বে নদী পৌঁছাতে এই বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হতে হবে, এই কোশ্চেনটা প্রায় থাকে। এবার আমরা উপাংশের সূত্র লাস্ট ক্লাসে শিখেছিলাম, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। দেখো লব্ধিটা যে কোণ করে আছে সেটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে আমরা লাস্ট ক্লাসে উপাংশের সূত্রে বলেছিলাম যে সামান্তরিকের সূত্র, উপাংশের সূত্র দিয়ে কি সামান্তরিকের সূত্রটা প্রমাণ করা যায়। আমরা এই ক্ষেত্রে উপাংশের সূত্রটা ইউজ করলে আমাদের জন্য একটু ইজিয়ার হয়, আমরা উপাংশের সূত্রটা ইউজ করব। দেখো উপাংশের সূত্র অনুসারে আনুভূমিকের সূত্র কত হবে, লব্ধির কজ অফ থিটা। লব্ধির আনুভূমিক উপাংশ কি হবে, প্রত্যেকটা ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল। তাহলে পি এর আনুভূমিক উপাংশ কত হবে, পি কজ অফ 0 ডিগ্রি প্লাস কিউ কজ অফ কত হচ্ছে, কজ অফ আলফা, কারণ কিউ এর অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এবার মানগুলা বসিয়ে দিই। আর কজ অফ কত হবে, 90 ডিগ্রি। কেন, কারণ আমাদের আর থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ইকুয়াল টু পি কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1 প্লাস কিউ কজ অফ আলফা, যা ছিল ঠিক তাই লিখলাম আমরা। দেখো কজ 0 ডিগ্রি মান হচ্ছে 0, কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0। সো আমরা এখান থেকে পাবো কত, কিউ কজ অফ আলফা ইকুয়াল টু পাচ্ছি আমরা মাইনাস পি। ফাইনালি কজ অফ আলফা ইকুয়াল টু লেখা যাবে মাইনাস অফ পি বাই কিউ। তো আমরা লিখবো আলফা ইকুয়াল টু কজ ইনভার্স অফ মাইনাস অফ পি বাই কিউ। তাহলে আমরা এখান থেকে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হতে হবে সেই অ্যাঙ্গেলের মানের ফর্মুলাটা দেখে নিলাম। আলফা আলফা ইকুয়াল টু কত হবে, কজ ইনভার্স অফ মাইনাস অফ পি বাই কিউ। পিটা হচ্ছে স্রোতের বেগ আর কিউটা হচ্ছে নৌকার বেগ, এই দুইটা কথা মাথায় রাখলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকাটা রওনা করবে সেই এটা বের করে ফেললাম। উপরে হচ্ছে স্রোতের বেগ আর নিচে হচ্ছে সাঁতারু বা নৌকা যাই বলি না কেন নৌকার বেগ, তার আগে একটা মাইনাস আছে, আমরা কজ ইনভার্স করলে আলফার মানটা বের হয়ে আসবে। তাহলে আলফা বের করার প্রসেসটা দেখলাম। এবার আসি আমরা সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে লব্ধি বেগ কি হবে সেটা বের করব। তাহলে আমরা এখানে সর্বনিম্ন দূরত্ব লিখি, সরি ওকে, সর্বনিম্ন দূরত্ব লিখবো আমরা এখানে। আর সর্বনিম্ন দূরত্বের শর্তটা অলরেডি আমরা শিখে ফেলেছি, সেটা হচ্ছে কত, থিটার মানটা কত হবে, 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে আমরা লব্ধিটা কত পাই আমরা দেখবো, এখানে একটু খেয়াল করি। লব্ধি না, শুধু লব্ধির মানটাও দেখবো কিভাবে পাই আমরা, একটু খেয়াল করি। আমরা এখানে দেখো লব্ধির সূত্রটা কি, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ কত হচ্ছে আলফা। এবার রুট ওভার সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, দূরত্ব হবে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা অলরেডি বের করে ফেলছি, সেটা হচ্ছে কি, লাল কালারটা দেই তাহলে চোখে পড়বে। কজ অফ আলফার মানটা কত, মাইনাস অফ পি বাই কিউ, এইটা আমরা লিখতে পারি। এবার তাহলে আমরা লিখবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, কজের জায়গায় লিখবো মাইনাস অফ পি বাই কিউ। জাস্ট কজ অফ আলফার জায়গায় এই কাজটা করলাম, কজ অফ আলফার জায়গায় আমরা এই মানটা লিখলাম। এবার আমরা আর এর মানটা বের করব, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এখান থেকে কিউ আর কিউ চলে যাচ্ছে, থাকবে কত, মাইনাস অফ 2 পি স্কোয়ার। ফাইনালি পাচ্ছি আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার। আমরা এখান থেকে লব্ধি বেগের মানটা বের করে নিলাম। এটা কার ক্ষেত্রে হচ্ছে, সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে, এটা একটু মাথায় রাখতে হবে। লব্ধি বেগের ফর্মুলা হচ্ছে এটা। এবার আমরা লব্ধি বেগ পেলাম, প্রয়োজনীয় সময়টা বের করব। তাহলে আমরা দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময় আগের মতো সময় সমান সমান কি হয়, সময় সমান সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগটা হচ্ছে আর। তো আমরা লিখবো কি, টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার। আমরা এখান থেকে সময় সূত্রটা বের করে নিলাম। তবে এই সময়টা শুধুমাত্র সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে খাটবে না। সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে এটা খাটবে না, সবগুলো হচ্ছে এই কন্ডিশনটার জন্য।
তাহলে আমাদের এই কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এই কয়েকটা বিষয় মাথায় রাখলে নদী পারাপারের ক্ষেত্রে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। দেখে এবার তোমাদের কোনো কমেন্ট বা কোশ্চেন আছে কিনা, জিজ্ঞাসা আছে কিনা আমি একটু দেখে নিই। আহ, আচ্ছা, আমরা উম, না, আমরা কোনো কোশ্চেন এখনো পাচ্ছি না। সবাই তাহলে বুঝতে পারতেছে মনে হচ্ছে, নাকি না বুঝে চুপচাপ চুপ করে আছে। আর লাইভ ক্লাসের এমন একটা সিস্টেম যে ওই পাশ থেকে কমেন্ট করা ছাড়া মুখে কোনো রেসপন্স করা যায় না, সাউন্ড করে কোনো রেসপন্স করা যায় না, করলে কমেন্টই করতে হয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই টপিকটাতে তোমাদের কোনো সমস্যা নাই আপাতত। আমরা এই টাইপের কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করব। একজনে লিখছে ছাতার বৃষ্টি টপিক গুলা, ঠিক আছে, আস্তে আস্তে সময় দিতে হবে, তো একটা একটা করে আমরা শেষ করি। সব তো আর একসাথে করা যাবে না, আস্তে আস্তে আমরা একটা একটা করে টপিক শেষ করতেছি। আমরা আসবো সবগুলো টপিকে আশা করি। দেখি আর কোনো কোশ্চেন নাই? না, তাহলে তো মনে হয় ভালোই বুঝতেছে। হ্যাঁ স্যার, টপিক ক্লিয়ার হলে হবে না, টপিকের ম্যাথও ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, আমরা এবার কিছু ম্যাথ দেখি এ রিলেটেড। ম্যাথগুলো যদি হয়ে যায় তাহলে আমরা ভাববো যে না, আমাদের এই টপিকটা আশা করি শেষ। আমরা একটু মুছে দিই, এই বোর্ডটা ক্লিয়ার করে দিই। ওকে, আমরা একটা কোশ্চেন লিখি, এটা তোমরা অ্যান্সার করবা, আমি জাস্ট কোশ্চেনটা দিব। কালারটা, কোনো কালারই ভালো লাগে না। একটি নদীতে স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 কিলোমিটার পার আওয়ার, এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, নদীর প্রশস্ততা বা নদীর প্রস্থ 10 কিলোমিটার। ক, সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিকে বরাবর চালনা করতে হবে? নৌকাটিকে কোন দিক বরাবর চালনা করতে হবে? ওকে, তারপরে আসি আমরা খ নাম্বারটা। আচ্ছা, একই কোশ্চেন অ্যাড করে দিই সাথে আমরা, হবে তারপর এতে কত সময় লাগবে? কত সময় লাগবে
লব্ধি বেগের মান কত? মান কত? তাহলে আমরা তিনটা কোশ্চেন এখান থেকে দিলাম। একটা হচ্ছে কি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা হতে হবে, এতে কত সময় লাগবে, আর একটা কথা বলা হচ্ছে লব্ধি বেগের মান কত। আমরা আরেকটা কোশ্চেন দিয়ে নিই, তারপর তোমাদের অ্যান্সার দেখবো, তোমরা আস্তে আস্তে ট্রাই করতে থাকো। সর্বনিম্ন 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 সময়ে নদী পার হতে হলে নৌকাটিকে আচ্ছা, এটাকে আমরা একটু অন্যভাবে লিখি। সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে নৌকাটি নৌকাটির লব্ধির লব্ধি বেগের মান কত? এবং লব্ধির দিক বের করো। এতে কত সময় লাগবে? লাগবে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু থেকে কত দূরে নৌকাটা পৌঁছাবে নৌকাটি পৌঁছাবে। আমরা দুইটা কন্ডিশনের উপর বেস করে এখানে আসলে অনেকগুলো কোশ্চেন দেওয়া হচ্ছে, টোটাল 7টা কোশ্চেন দেওয়া হচ্ছে। দেখি তোমরা কে কতটুকু বুঝতে পারছো, একটু সলভ করো, তোমাদেরকে দেওয়া হচ্ছে। দেখি আমি একটু তোমাদের রেসপন্সটা একটু চাচ্ছি, যে তোমাদের আসলে রেসপন্সটার কি অবস্থা। ওকে, অনেকে অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো। অনেকে সময় লিখেছে, তারপরে হচ্ছে লব্ধির মান লিখেছে, তারপরে হচ্ছে আবার লব্ধি। আচ্ছা, এগুলো একটু স্পেসিফিক করে উল্লেখ করে দিলে বুঝতে সুবিধা হয় আসলে কোনটার অ্যান্সার। কয়ের সময় না ক্ষয়ের সময়, এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু ক্লিয়ারলি অ্যান্সারটা লিখবা। একজন লিখছে স্যার ক্যামেরা ক্লিয়ার না। ক্যামেরা ক্লিয়ার না মানে হচ্ছে তোমার ওই যে নেটের স্পিডের সমস্যা। ক্যামেরা ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই, কারণ আমি এখানে ক্যামেরাও দিই নাই বাবা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাসটা নিচ্ছি। স্ক্রিন ক্লিয়ার না আসার কোনো সম্ভাবনাই নেই। তুমি যেখানে নেট অ্যাভেলেবেল একটু এখানে যাও, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, কয়ের অ্যান্সার অনেকে দিয়েছে, আমরা একটু কয়ের অ্যান্সারটা দেখবো। তাহলে আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করি, যেহেতু তোমাদের সাথে আমার অ্যান্সার যদি মিলে যায় তাহলে ঠিক আছে, কারণ অনেকে আবার করতে সমস্যা হতে পারে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার এই কোশ্চেনের সলিউশনে চলে আসি। প্রথমে দেয়া আছে কি, একটু খেয়াল করি। প্রথমে দেয়া আছে অনুকূলে বেগ দেয়া আছে।
অনুকূলে নৌকার বেগ আর প্রতিকূলে নৌকার বেগ দেয়া আছে। তো আমরা জানি কি, ধরে নিই স্রোতের বেগ আর নৌকার বেগ পি কিউ দিয়েই আমরা সবসময় করবো এখন থেকে। পিটা হচ্ছে কি স্রোতের বেগ আর কিউটা হচ্ছে কি নৌকার বেগ। তাহলে পি প্লাস কিউ কেন লিখলাম, কারণ স্রোতের অনুকূলে যাচ্ছে, এটা কত 18 কিলোমিটার পার আওয়ার। সিমিলারলি স্রোতের প্রতিকূলে যদি হয়, অবশ্যই কি হবে, স্রোতের বেগের চাইতে নৌকার বেগটা বেশি হবে, কিউ মাইনাস অফ পি ইকুয়াল টু কত হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখানে আবার বলছি, এখানে পি মাইনাস কিউ হবে না, স্রোতের বেগ হচ্ছে পি আর নৌকার বেগ হচ্ছে কিউ, নৌকার বেগটা বেশি বিধে বিপরীত বিন্দুতে পৌঁছাবে। তো এখানে আমরা কিউ মাইনাস পি লিখতে হবে। এবার এই দুইটা যদি ক্যালকুলেশন করে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো, 2 কিউ, আর কত হচ্ছে এখানে কিউ ইকুয়াল টু পাবো আমরা 12 কিলোমিটার পার আওয়ার। একদম সেম কেস, পি ইকুয়াল টু কত পাচ্ছি, ক্যালকুলেশন করলে পাবো 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখান থেকে স্রোতের বেগ আর নৌকার বেগের দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে দেয়া আছে কি এখন, পি কিউ দেয়া আছে, আরেকটা দেয়া আছে ডি এর মানটা দেয়া আছে, সেটা বলছে 10 কিলোমিটার। এবার শর্তটা কি, শর্তটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হবে। তো আমরা শিখেছিলাম সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের সূত্রটা কি, টি ইকুয়াল টু ডি বাই দ্রুত। আচ্ছা আচ্ছা, কোন দিকে রওনা হতে হবে, সরি আমি তাহলে আগে প্রথম কোশ্চেনটা ধরে শুরু করি। কোন দিক বরাবর চালনা করতে হবে সেটা অ্যান্সারে চাইছে, কোন দিক। তাহলে আমাদের সূত্রটা কি, আমাদের সূত্র হলো কজ অফ, সরি, আচ্ছা, আমরা বলেছিলাম কজ অফ আলফা ইকুয়াল টু কত, মাইনাস অফ পি বাই কিউ। এবার আলফা ইকুয়াল টু কত হচ্ছে, আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স অফ মাইনাস অফ পি বাই কিউ। আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব, অ্যান্সারটা আসবে পি এর মানটা হচ্ছে 6 আর কিউ এর মানটা হচ্ছে 12, তারপর মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা আলফার মানটা 120 ডিগ্রি, একটা অ্যান্সার পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসি আমরা অন্য কথা, সেটা কি বলছে, বলছে কত সময় লাগবে, সময়টা চাইছে। তো সময় বের করার সূত্র আমরা কি লিখলাম, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে টি ইকুয়াল টু ডি বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার। যদি তাই হয়, ডি এর মানটা 10 কিলোমিটার, এখানে কত হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, তার মানে আমাদের হবে কত 144 মাইনাস অফ 36। এটাকে করতে হবে কি, রুট করতে হবে। তাহলে 10 কিলোমিটার 10 ভাগ অফ, আমরা এটা পাবো কত এখানে, এই মানটা পাচ্ছি আমরা 0.9623 আওয়ার। এখানে এককটা লিখতে হবে আওয়ার, এখানে কিলোমিটার পার আওয়ারে ছিল। তাহলে টি এর মানটা আমরা বের করে ফেললাম। ওকে, এবার আসি আমরা লব্ধি বেগের মান কত সেটা চাইছে কোশ্চেন। লব্ধি বেগ সেটা বলছি কত, আর আর ইকুয়াল টু কত রুট ওভার, আর ইকুয়াল টু ছিল রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার। এখানে কত পাবো আমরা, বিয়োগ করার পর পাচ্ছি 108 পাবো, 108 পাবো, 144 থেকে 36 বাদ দিলাম, তাহলে রুট ওভার 108। এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আমাদের অ্যান্সার 6√3 পাচ্ছি। তাহলে এটা কি হবে, কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কয়ের অ্যান্সারটা শেষ করে ফেললাম এখান থেকে। দেখি এবার তোমাদের অ্যান্সারের সাথে আমার কজনের অ্যান্সার মিলেছে, আমার অ্যান্সারের সাথে কজন অ্যান্সার মিলেছে এটা একটু দেখি আমরা। 0.962, ভেরি গুড, কয়ের অ্যান্সার 6√3, ঠিক আছে। তারপরে হচ্ছে আলফার মান 120 ডিগ্রি, অনেকেই দিয়েছে। ওকে, তাহলে মোটামুটি তোমাদের এই কোশ্চেনটা ঠিক আছে অ্যান্সার। আমরা এবার খ নাম্বারে চলে যাব, যেটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে। সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে ফার্স্টে বলছে লব্ধি বেগের মান কত। তাহলে আমরা জানি সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে, এবার খ আলফার মান কত হয়, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। আর আলফা যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো কি লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার মাইনাস অফ কিউ প্লাস অফ কিউ স্কোয়ার। এবার পি এর মান আমরা জানি সেটা কত, 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 144 প্লাস 36 রুট ওভার অ্যান্সার। তাহলে আমরা এখানে পাবো কত, 6√5, এত কি হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আমরা এখান থেকে একটা অ্যান্সার বের করে ফেলছি, লব্ধি বেগের মানটা সেটা হচ্ছে এটা। তো এটা একটা অ্যান্সার, এটাকে আমরা ইয়া করে রাখি, হাইলাইট করে রাখি।
ওকে, তাহলে আমরা এখান থেকে ক্ষয়ের প্রথম অ্যান্সারটা পেলাম। এবার আছে লব্ধির দিকটা কত সেটা বের করতে বলছে। আমরা লব্ধির দিকের সূত্র দেখেছিলাম, সেখানে বলেছিলাম আমরা ট্যান থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে কিউ বাই পি। তো আমরা এখান থেকে থিটা ইকুয়াল টু পাচ্ছি ট্যান ইনভার্স অফ কিউ বাই পি। এবার কিউ এর মানটা হচ্ছে 6, আর পি এর মানটা হচ্ছে কত, পি এর মানটা হচ্ছে কিউ এর মানটা হচ্ছে 12 আর পি এর মানটা হচ্ছে 6, তার মানে কাটাকাটি করলে থাকবে 2, তার মানে ট্যান ইনভার্স অফ 2। আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা পেয়ে যাব, সেটা পাচ্ছি আমরা এখানে 63.43। আমরা এখান থেকে লব্ধির দিকটাও বের করে নিলাম। তাহলে আমরা এটাও দেখে নিলাম অ্যান্সারটা। দেখি তোমাদের এই দুইটা অ্যান্সার, আচ্ছা আরেকটা পার্ট মনে বাকি আছে, সেটা হচ্ছে সময়টা। সময়টা আমরা বের করব, তার আগে একটু দেখে নিই তোমাদের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারের কি অবস্থা। খ এর অ্যান্সার, হ্যাঁ খ কি কারো হয় নাই? আচ্ছা হয়েছে, 6√5, ভেরি গুড। ক এর অ্যান্সার তো অনেকে দিয়েছো, ভেরি গুড। খ এর অ্যান্সার 6√5 মানে 13 পয়েন্ট সামথিংই হবে, আর থিটার মান 63.5, আর টি এর মানটাও দেওয়া আছে, ভেরি গুড। তাহলে আমাদের আরো দুইটা পার্ট বাকি আছে, আমাদের বোর্ডে জায়গা না, বিধে আমি লিখতে পারি না, আমরা এখন লিখবো এই পাশে। আমরা এখান থেকে টি এর মানটা বের করব। কি, আমরা জানি কি আলফা যদি 90 ডিগ্রি হয়, তখন টি এর ফর্মুলা কি, ডি বাই কিউ। কারণ কিউ সাইন অফ 90 ডিগ্রি ছিল, সেটা 90 ডিগ্রি 1, এটা লেখার দরকার নাই। এখানে হচ্ছে 10 কিলোমিটার। আর কিউ এর মানটা কত, কিউ এর মানটা হচ্ছে আমাদের হচ্ছে কিউটা হচ্ছে 12। তাহলে আমরা এখান থেকে টি এর মানটা পেয়ে যাব, সেটা হচ্ছে 10 ডিভাইডেড কিউ হচ্ছে 12। আমরা এখান থেকে পাচ্ছি 0.833 সেকেন্ড। তাহলে আমরা এটাকে টি না বলে T1 বলি, কারণ T1 বলার কারণটা আমি একটু পরে ব্যাখ্যা করব। তাহলে আমরা টাইমটা পেয়ে গেলাম এখান থেকে, যে সর্বনিম্ন এতে কত সময় লাগবে, সময়টা বের করলাম। এবার আছে যাত্রা বিন্দু থেকে বিপরীত বিন্দু কত দূরত্ব নৌকাটা পৌঁছাবে সেটা বের করতে বলছে ক্ষয়ের কন্ডিশনের ক্ষেত্রে। তো কত দূরত্বে পৌঁছাবে এটার একটা সূত্র আমরা একটু আগে দেখেছিলাম। সূত্র বলেছিলাম কি, এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, কজ অফ কত হবে 90 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেলটা সহ একবারে বসিয়ে দিলাম, ইন্টু কত হবে টি, টিটা তো মাত্র বের করলাম। এবার পি এর মানটা জানি আমরা 6, কিউ কজ অফ কত হচ্ছে 90 ডিগ্রি, কিউ কজ অফ 90 ডিগ্রি বলছে, তার মানে কজ 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে ইন্টু কত থাকবে টাইম টি, সেটা হচ্ছে কত 0.833। এবার আমরা মানগুলো বসিয়ে দেব, তাহলে এত ইন্টু কত হচ্ছে 6, আমরা এখান থেকে কত পাবো 5। তাহলে 5 কিলোমিটার, এটা হচ্ছে বিপরীত বিন্দু থেকে কত দূরত্বে পৌঁছাবে সেই মানটা, অ্যান্সার। এবার তোমাদের অ্যান্সার গুলো আমরা একটু চেক করি। হ্যালো, আপনি একটু কষ্ট করে জুবাই স্যারকে একটু শুনবেন, কারণ জুবাই স্যার ভিতরে থাকে তো উনি নিতে পারবেন। আচ্ছা তোমাদের অ্যান্সার গুলা অনেকের তো পারছে দেখা যাচ্ছে। ম্যাক্সিমামই পারছে দেখা যাচ্ছে, সবারই হয়েছে মোটামুটি। তো যাই হোক, এটা আমার নিজেরই খুব ভালো লাগতেছে যে ম্যাক্সিমামেরই অ্যান্সারটা কারেক্ট হয়েছে। অন্তত একটা টপিক তোমরা বুঝতে পেরেছো, এটা আমার সবচেয়ে ভালো লাগতেছে, যে এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুব ঠান্ডা মাথায় ব্যাপারগুলো সলভ করতে হয়, নাহলে কিন্তু ম্যাথগুলো পারা যায় না। আচ্ছা, তো তোমরা যারা আছো তারা যে কাজটা করবা সেটা হচ্ছে অন্যদের জন্য, যাতে অন্যদের যাতে উপকারটা হয়, তোমরা একটু এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করবা। শেয়ার করার মাধ্যমে হয় কি অন্যরাও লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এই কাজটা তোমরা একটু করবা। ঠিক আছে, আমরা আবার শুরু করে দেই। আমরা আরেকটা টপিকে যাব এরপরে। আমাদের এই টপিকটা মোটামুটি শেষ বলা চলে। আর এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে, আশা করি আর সমস্যা হওয়ার কথা না, তোমরা পারবা আশা করি। আমরা দেখতে পাচ্ছি অনেকে আবার অ্যাড হওয়ার চেষ্টা করতেছে। উম,
ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা শেষ করে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সরি, এভাবে না দিয়ে আমরা বোর্ডটা মুছে দিই, তাহলে হেডিংটা ঠিক থাকবে। আমরা আরেকটা কোশ্চেন দিতে পারি চাইলে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেই আজকে, যেহেতু আমরা এই যে নৌকা সংক্রান্ত ম্যাথগুলাই করতেছি। স্রোত না থাকলে একজন লোক একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়ি ভাবে সাঁতার কেটে আড়াআড়ি ভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে। পারে। স্রোত থাকলে স্রোত থাকলে তার আরো তার আরো 1 মিনিট সময় বেশি লাগে। 1 মিনিট মিনিট সময় বেশি লাগে। স্রোতের বেগ কত? মেইন টার্গেট হচ্ছে স্রোতের বেগটা বের করা। স্রোতের বেগ কত, এটা হলে বের করা হচ্ছে কোশ্চেন। দেখি তোমরা একটু ট্রাই করো। দেখি, এটা তোমাদেরকে দিলাম, তোমরা এটা একটু ট্রাই করো। দেখি এটার অ্যান্সারটা তোমরা দেখি কে কত দ্রুত বলতে পারো। আচ্ছা, টনি স্টার্ক একটা ম্যাথ পাঠিয়েছে, দেখি আমরা এরপর ওই ম্যাথটা সলভ করব। সেটা মজার একটা ম্যাথ পাঠাইছে চোর পুলিশের। ঠিক আছে, আমরা এরপরে এই ম্যাথটা শেষ করে আমরা ওই ম্যাথটা সলভ করবো ইনশাল্লাহ। সে বলেছে এখানে 4 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়ে দাঁড়ানো একজন চোর ঠিক বিপরীত দিকে পুলিশ বোট দেখে স্রোতের দিকে নদী পার আহ, নদী পার নদীর পার বরাবর আচ্ছা সমবেগে দৌড়াতে থাকলো। বলছে নদীর পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। তো এই ক্ষেত্রে বোটের বেগটা দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। পুলিশ পুলিশের বোট চোরটিকে ধরে ফেলতে চোরের বেগ ধরে ফেললো, আর সেক্ষেত্রে চোরের বেগ কত সেটা একটু বের করতে বলছে। সে একটু রিকোয়েস্ট করছে, স্যার ম্যাথটা একটু করে দিবেন প্লিজ। ঠিক আছে টনি স্টার, তোমার এই নোটটা রাখা হবে। আমরা একটু এই কোশ্চেনের অ্যান্সারটা চাচ্ছি, তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে দাও, তারপর আমরা দেখি ওইদিকে যাবো আস্তে। ঠিক আছে। একজন লিখেছে এক্স এর মানটা কিভাবে বের করলেন বুঝি নাই। এতক্ষণ পর আপনি কথা বলতেছেন এক্স এর মান বের করার সূত্রটা আমরা কি দিয়েছি সেটা অনুসারিত হয়ে যাচ্ছে। এক্স এর মান বের করার সূত্রটা দিয়েছিলাম P+Q কজ অফ আলফা ইন্টু টি। আমরা টি এর মানটা কিন্তু বের করেছিলাম সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে। টি এর মান আমরা বের করেছি, আর এখান থেকে কত আলফার মানটা 90 ডিগ্রি জানি। তাহলে আমরা লিখবো কত P × T। দেখেন এখানে এই 90 cos 90 ডিগ্রি মান কত, 0 আমরা জানি। সো কিউ কজ অফ আলফার মানটা 0 হয়ে গেছে, থাকলো কত পি আর টি গুণ করে দিলে আমরা এক্স এর মান পেয়ে যাচ্ছি। আমাদের সূত্রটা এর আগের লাইনটা এটা, এটাকে আবার এটাও লিখতে পারেন আপনি P+Q
কজ অফ আলফা ইন্টু টি। টি এর মানের জায়গায় লিখেছিলাম ডি বাই কিউ সাইন অফ আলফা বলেছিলাম। সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে খেয়াল করবেন, এই জন্য আলফার মানটা 90 ডিগ্রি হয়েছে এই ক্ষেত্রে। বাকি কথাবার্তাগুলো ঠিক আগের মতোই। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা, এখন যে কোশ্চেনটা দিলাম এই কোশ্চেনের অ্যান্সারটা যাচ্ছে। হ্যাঁ, এই কোশ্চেনটা কারো হচ্ছে না, এটা তো খুবই দুঃখজনক। ঠিক আছে, তাহলে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি কি করা যায়। ওকে, দেখেন, স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে সাঁতার কেটে আড়াআড়ি ভাবে 100 মিটার প্রশস্ত একটি নদী অতিক্রম করতে পারে। এটা কখন? যখন স্রোত থাকবে না সে তখন। তার স্রোত না থাকলে সে যদি পার হতে পারে, তার মানে এটা সাঁতারুর বেগ, বোঝাই যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে কি, আমরা এখান থেকে সাঁতারুর বেগটা বের করে ফেলবো, বা লোকটার বেগ আর কি। একজন লোক যেহেতু সাঁতার কেটে পারছে, আমরা এখানে বলবো লোকের বেগ বা সাঁতারুর বেগ, যাই বলি না কেন, আমরা বলছি এখানে সাঁতারুর বেগ। সাঁতারুর বেগটাকে আমরা ধরেছিলাম কিউ। দেখো, যদি আড়াআড়ি ভাবে বলছে 100 মিটার, তখন স্রোত নাই। স্রোত না থাকলে সে এখান থেকে এখানে পৌঁছে যাবে, খুবই ভালো কথা। যেহেতু স্রোত তাকে কোনো বাধা দিচ্ছে না, এটাই হবে তার বেগ, অ্যাকচুয়াল বেগ। তার মানে আমরা কিউ ইকুয়াল টু কত পাবো? 100/100 মিটার বাই কত হচ্ছে 4 মিনিট। এটা কিন্তু মিনিটে লিখতে হবে, মিনিট আর মিটার আর মিনিট খেয়াল করতে হবে কথাগুলো। তার মানে আমরা এখান থেকে পাবো 25 মিটার/মিনিট। আমরা এভাবে এককটা লিখবো, গেল এটা। এরপর বলছি কি, দেখো, স্রোত থাকলে তার আরো 1 মিনিট সময় বেশি লাগে। তার মানে আগে 4 মিনিট লাগছে, এখন লাগতেছে 1 মিনিট সময় আরো বেশি, তার মানে 5 মিনিট লাগতেছে। আমি আবার বলছি কথাটা, আগে 4 মিনিট লাগছে, এখন আরো 1 মিনিট সময় বেশি লাগতেছে। তার মানে কত হচ্ছে? টোটাল 5 মিনিট সময় লাগতেছে। কিভাবে যাচ্ছে? এখন স্রোত আছে, এখন স্রোত থাকলে সে রওনা দিবে এইভাবে, আর পৌঁছাবে সেই কিন্তু এখানে। যেটা পৌঁছালো সেই বেগটা হচ্ছে তার লব্ধি বেগ, আর তার মানে হচ্ছে দেখো লব্ধি বেগ, লব্ধি বেগটা কত পেলাম? আর আর ইকুয়াল টু কত হচ্ছে? 100 মিটার বাই কত হচ্ছে? 5 মিনিট। কারণ 4 মিনিট আগে লাগছিল, এখন আরো 1 মিনিট সময় বেশি লাগছে। আমরা এখান থেকে লিখতে পারবো 20 মিটার/মিনিট। লিখলাম এতটুকু। এবার আসি আমরা, আমাদের কোশ্চেন চাইছে স্রোতের বেগ, খেয়াল করো, কোশ্চেন চাইছে কোনটা? স্রোতের বেগ। তো স্রোতের বেগ মানে কি? স্রোতের বেগ মানে হচ্ছে পি। পি এর মানটা কোশ্চেন চাইছে, যেটাকে আমরা তখন পি বলেছি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এই পিটাই আমরা জানি না। তাহলে আমরা লিখি এখানে স্রোতের বেগ, স্রোতের বেগ পি ইকুয়াল টু হোয়াট, এটা আমরা জানি না। একটু খেয়াল করো, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাচ্ছি, বিপরীত বিন্দুতে যদি পৌঁছায় বা আড়াআড়ি ভাবে যদি পৌঁছায়, এই কথাটার মানে হচ্ছে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে লব্ধি বেগের ফর্মুলা কি ছিল? তো আমাদের লব্ধি বেগের ফর্মুলা ছিল আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার। তাহলে আমরা আর ইকুয়াল টু এটা পাচ্ছি। খুবই ভালো কথা, আমাদের দরকার হচ্ছে পি এর মানটা। তাহলে আমরা লিখবো আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? কিউ স্কোয়ার মাইনাস অফ পি স্কোয়ার। আমরা এখান থেকে পাচ্ছি পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার মাইনাস অফ আর স্কোয়ার। তো পি ইকুয়াল টু পাবো আমরা রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস অফ আর স্কোয়ার, রুট ওভার কিউ স্কোয়ার, কিউ এর মান কত? 25 স্কোয়ার মাইনাস আর, আর হচ্ছে কত? 20 স্কোয়ার। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে একটা অ্যান্সার পাবো। এটাই হচ্ছে কি আমাদের, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 15 মিটার/মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের অ্যান্সার হচ্ছে এটা। কার মান? পি। পিটা কোনটা? স্রোতের বেগ। আমরা স্রোতের বেগটা বের করে ফেললাম। দেখি আমার আগে কে কে করতে পারছে, তাদের নামগুলো একটু বলি, কারা কারা করতে পারছে। অনেকেই তো পারার কথা, ভেরি গুড, অনেকেই পারছে। নাম হচ্ছে রিফাত হোসেন নাহিদ, তার অ্যান্সারটা কারেক্ট। ফাহিম আহমেদ নিলয়, তার অ্যান্সারটা কারেক্ট। মারুফ, তার অ্যান্সারটা কারেক্ট। তাহলে আমরা এখান থেকে 3 জন পেলাম, তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, ভেরি গুড। আমরা এখান থেকে পাচ্ছি 15 মিটার/মিনিট। এই একটা বিষয় আমরা দেখে নিলাম। এরপর আমরা আরেকটা কোশ্চেন যাব, যেটা আমরা চোর পুলিশের একটা ম্যাথ আমরা পেয়েছিলাম, সেই ম্যাথটা আমরা দেখি এখন সলভ করব। আমি নিচের অংশটা মুছতেছি না, যাদের তোলা হয়নি বা দেখা হয়নি তারা একটু দেখে নাও। আমি শুধু কোশ্চেনটা লিখবো, চোর পুলিশের কোশ্চেনটা, যেটা আমার কাছে ভাল লাগছে তাই।
বলা হচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে প্রবাহিত একটি নদীর এক পাড়ে দাঁড়ানো একজন চোর, পাড়ের উপর দাঁড়িয়ে আছে চোর। চোর ঠিক বিপরীত দিকে পুলিশের বোট দেখেন। দেখে স্রোতের দিকে নদীর পাড় বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। সমবেগে দৌড়াতে থাকলো। আচ্ছা, তারপর বলছে কি দেখো, বোটের পুলিশের যে বোট, সে বোটের বেগ 5 মিটার/সেকেন্ড এবং বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। বোটটি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে চলছে। কোণে চলছে। পুলিশ পুলিশের বোট চোরটিকে ধরে ফেললে চোরের বেগ কত সেটা বের করতে বলছে। পুলিশের বোট চোরকে ধরে ফেললে চোরের বেগ কত? চোরের বেগ কত? তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখন চোরের বেগ বের করা। তখন নৌকার সাঁতারও কি সুন্দর ম্যাথ করতে লাগছিলাম, কিন্তু তোমরা দিলা চোরের বেগ বের করার জন্য। ঠিক আছে, দেখো এটা একটা নদী, স্রোতের দিক থেকে প্রবাহিত হচ্ছে, আর এখানে একটা বোট আছে। এই পয়েন্টে পুলিশের বোট, পুলিশ এখানে আছে। স্রোতের বেগটাকে আমরা ধরে নিই আগে, এটা হচ্ছে আমাদের পি। আগের মধ্যে আমরা পি ধরলাম। তারপর বলা হচ্ছে দেখো, এই পি এর মানটা আবার দেয়া আছে। পি এর মানটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড। ওরা বলেই দিচ্ছে এখানে এত বেগে নদী প্রবাহিত হচ্ছে। বলছে একজন চোর ঠিক বিপরীত বিন্দুতে পুলিশের বোটকে দেখে স্রোতের দিকের সাথে নদী পার বরাবর সমবেগে দৌড়াতে থাকলো। চোর তো আসলে একটু বুদ্ধিমান হয়, এই চোরটা একটু বোকা টাইপের। সে করছে কি, সে এই দিকে দৌড়াচ্ছে স্রোতের দিকের সাথে। স্রোতের বিপরীত দিকে দৌড়ালে না পুলিশের জন্য কষ্ট হতো। যাই হোক, সে বোকা তো, এই জন্য পুলিশের স্রোতের দিকের সাথে রওনা হয়েছে, সমবেগে দৌড়াচ্ছে। তাহলে তার একটা বেগ থাকবে, সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি। ভালো কথা। বলছে বোটের বেগ, বোটের যে বেগ সেটা দেয়া আছে, সেটা বলা হচ্ছে কত, 5। তার মানে হচ্ছে 5, তবে আবার এটার অ্যাঙ্গেলটাও দেয়া আছে, বলছে 60 ডিগ্রি কোণ করে চলছে। তাহলে বোটটা এইদিকে যাচ্ছে, সরি, বোটটা এইদিকে যাচ্ছে। এটার মান হচ্ছে কিউ, আর কিউ এর মানটাও দেয়া আছে, সেটা দেয়া আছে 5 মিটার/সেকেন্ড। আচ্ছা, আর এই অ্যাঙ্গেলের মানটা দেয়া আছে আলফা। আলফার মানটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে সবই তো দেয়া আছে। বলছে পুলিশের বোট চোরটিকে ফেললো, খুবই ভালো কথা। তার মানে হচ্ছে বোটটা যেভাবে রওনা হচ্ছে এভাবে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছে গেছে। আর ঠিক বিপরীত বিন্দুতে যখন পৌঁছে যাবে তখন চোরের বেগ কত সেটা বের করতে বলছে। চোর চোর তাহলে বোটটা এখান থেকে এখানে আসতে যে টাইম লাগছে, চোরও কি এখান থেকে এখানে আসতে একই টাইম লাগবে। দূরত্ব যাই হোক, টাইম কি লাগবে, সেম লাগবে।
আমরা এটার উপর বেস করে ম্যাথটা সলভ করব। একটু খেয়াল করি আমরা এখানে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখো এইদিকে আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর যদি নৌকার বেগের উপাংশ বলি সেটা কত হচ্ছে কিউ কজ অফ আলফা। আর যদি স্রোতের বেগ, স্রোতের বেগের উপাংশটা বলি সেটা কত হচ্ছে, উম, সেটা হচ্ছে আচ্ছা পি কজ অফ, আচ্ছা পি কজ অফ 0 ডিগ্রি, হ্যাঁ পি কজ অফ 0 ডিগ্রি হচ্ছে। তাহলে এই দুইটা মিলে আমরা কি পাবো, লব্ধি বেগটা পাবো। তাহলে আমরা লব্ধি বেগ থেকে কি পাবো, চোরের বেগের মানটার একটা আইডিয়া পেয়ে যাবো। খেয়াল করো কথাটা। আচ্ছা আমরা এখান থেকে যে লব্ধিটা আগে বের করে নিই, তারপর আমরা ব্যাখ্যায় আসবো। দেখো আর আচ্ছা এখানে একটু বোঝার আছে কিছু বিষয়, বোঝার ব্যাপারগুলো একটু বলি। সেটা হচ্ছে দেখো পুলিশের বোট নদীর অপর পারে পৌঁছাবে, দেখো পুলিশের বোটটা নদীর অপর পারে পৌঁছাবে, এখানে পৌঁছাবে। তাহলে পুলিশের বোট যদি নদীর অপর পারে পৌঁছায়, ঠিক ওই স্থানে থেকে চোরটিকে ধরবে এবং যেখানে পৌঁছাবে এখানে চোরটাকে ধরবে। এটাই হলো সেই ট্রানজিশন পয়েন্ট, এখানে পুলিশ চোরটাকে ধরতে পারবে। আর নদীর পার বরাবর পুলিশের বোটের বেগ চোরের বেগ তাহলে কি হবে, সমান হবে নদীর পার বরাবর। তাহলে পুলিশ যে বেগে যাচ্ছে, যদি নদীর পার বরাবর রওনা দিত তাহলে কি হতো, পুলিশের বেগ আর চোরের বেগটা কি হতো, সমান হতো। তাহলে আমরা এই জিনিসটাকে একটু কাজে লাগাতে হবে, নদীর পার বরাবর পুলিশের বোটের বেগ চোরের বেগের কি হবে, সমান হবে। তাহলে শর্তটা আমরা একটু লিখে নিই, নাহলে তোমাদের বুঝতে সমস্যা হবে। নদীর পার বরাবর পুলিশের বোটের বোটের বেগ চোরের বেগের সমান, চোরের বেগের সমান। এই কথাটা কেন বলছে খেয়াল করো। আমরা বললাম নদীর পার বরাবর পুলিশের বোটের বেগ, নদীর পার বরাবর পুলিশের বেগ বলতে বোঝাচ্ছে কি, দেখো এই পুলিশের বেগ, পুলিশের বোটের যে লব্ধি বেগ সেটা ছিল আর, তাহলে আর কস থিটার মানটার কথা বলা হচ্ছে। এটা কত হচ্ছে, এটা হচ্ছে আর কজ অফ থিটা। এই আর কস থিটাই কার সমান হবে, আর কস থিটাই সমান হবে কি পুলিশের বেগ ভি এর সমান হবে। ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে পুলিশের বেগ, ভি ইকুয়াল টু চোরের বেগ, সরি চোরের বেগ, চোরের বেগ। কারণ দেখো এই লব্ধি বেগে দুটো উপাংশ থাকবে, একটা এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তার মানে হচ্ছে দেখো এক্স অক্ষ বরাবর যেটা আর এক্স অক্ষ বরাবর এটা দূরত্ব কিছু দুইটাই সমান, সেই ক্ষেত্রে এই দুইটার মান কি হবে, সমান হবে। তাহলে এই কথাটা একটু মার্ক করে রাখি, নদীর পার বরাবর পুলিশের বোটের বেগ, পুলিশের বোটের বেগ চোরের বেগ কি হচ্ছে, সমান হচ্ছে। আর কস থিটা সমান সমান হচ্ছে ভি। এবার লব্ধির উপাংশ, তাহলে আনুভূমিক উপাংশের সূত্র বের করলে আর কস থিটার মান বের হয়ে যাবে, এটা আমাদের অ্যান্সার। আমরা এখান থেকে লিখবো ভি ইকুয়াল টু কত হচ্ছে আর কস থিটা। এবার আর কস থিটা সমান কত লেখা যায়, আর কস থিটার সমান লেখা যাবে পি কজ অফ 0 ডিগ্রি প্লাস কিউ কজ অফ কত 60 ডিগ্রি, এটা বলাই আছে। এবার ভি ইকুয়াল টু পি এর মান আমরা জানি সেটা হচ্ছে 4, তাহলে 4 আর এখানে কত হচ্ছে প্লাস 5 কজ অফ 60 ডিগ্রি মান হচ্ছে কত, হাফ ইন্টু 0.5। তার মানে আমরা এখান থেকে পাবো কত, 2.5, 6.5, 6.5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং চোরের বেগ ভি ইকুয়াল টু হচ্ছে 6.5 মিটার পার সেকেন্ড। অ্যান্সার চলে আসছে এখান থেকে। তাহলে বোঝার বিষয়টা আমি একটু আবার বলছি। আমাদের লব্ধি বেগ হচ্ছে এটা, এখানে আসার পর ফাইনালি ধরেই ফেলতে পারছে। তার মানে এই লব্ধি বেগের আনুভূমিক উপাংশ হচ্ছে এটা, মানে এই আনুভূমিক উপাংশটা কোন বরাবর, পার বরাবর। আর লোকটা দৌড়াচ্ছে কোন বরাবর, পার বরাবর। তার মানে আনুভূমিক উপাংশটা সমান হবে কার বেগ, চোরের বেগ। এটা এই শর্তটা আরোপ করে আমরা ম্যাথটা সলভ করলাম। তো আমরা আশা করি এই ম্যাথটা সলভ করছি, আর আমরা এই টাইপের কোনো কোশ্চেনে আর যাব না। আমরা
অন্য একটা সেকশনে চলে যাব, সেটা হলো ভেক্টরের গুণনে চলে যাব আজকে আমরা। দেখি তোমাদের কি অবস্থা, অ্যান্সারটা কি আমার আগে পারছো কিনা তোমরা। হুম, ঠিক আছে, অনেকেই করছে, একজন দেখলাম রাকিবুল হক লিখছে 6.5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, অ্যান্সার ঠিক আছে। তার আগে ফাহিম নিলয় লিখেছে 6.5 মিটার পার সেকেন্ড। বাকিরা অ্যান্সার বের করেনি। অ্যান্সার ইজ হাফ ইন্টু √/61। সাদমান সাকিবের এই অ্যান্সারটা হয় নাই। স্যার নদীর ব্যাসার্ধ নাই, নদীর ব্যাসার্ধ দরকার নাই আমাদের এখানে, এটাই তো এখানকার ক্লু। তারপর আছে 15 মিটার পার মিনিট, এটা তো আগের কোশ্চেনের অ্যান্সার। সাদমানের এটা অ্যান্সারটা হয়নি, √/61 হবে না। √/61 করলে কি দেখি নাই, তাহলে একটু দেখে নি দাঁড়াও। √/61, না অ্যান্সার হয়নি সাদমানেরটা। ঠিক আছে, কয়েকজন পারছে, ফাহিমেরটা পারছে, ফাহিমের অ্যান্সারটা কারেক্ট, রাকিবুলের অ্যান্সারটাও কারেক্ট। আর আমরা যেটা বললাম এটা একটু বুঝে নিবা তোমরা। আমরা এই টপিকটা আশা করি আজ যাব না, আমরা অনেকক্ষণ এই টপিক নিয়েছিলাম, অলরেডি 11টা বাজে। আহ, নাকি আজকে এই টপিকের আরেকটা ম্যাথ দিয়ে শেষ করে দিব চিন্তা করতেছি। আজকে মনে হয় আর না যাই, আজকে এই টপিক যেহেতু আমাদের মোটামুটি শেষ। স্রোতের বেগ আর নৌকার বেগ সংক্রান্ত ম্যাথগুলো আশা করি এর বাইরে খুব একটা নিয়ম থাকে না, তোমরা জাস্ট এগুলাকে একটু এদিক সেদিক করলেই তোমরা আশা করি ম্যাথগুলো বের করে ফেলতে পারবা। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, ত্রিকোণমিতির সেকশন গুলো অ্যাপ্লাই করতে হয়। সাইন থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান সমান কি, এই জিনিসগুলো একটু জানতে হয়। মাঝে মাঝে থিটার সাথে সামঞ্জস্যতা রেখে এগুলো দিয়ে ম্যাথ করা লাগে। তাহলে আমরা এই কয়েকটা বিষয় একটু ক্লিয়ার রাখবো, ক্লিয়ার হওয়ার চেষ্টা করব, তাহলে আশা করি সমস্যা হবে না। আমরা নেক্সট টপিক আমরা নেক্সট ক্লাসে যাব, আমরা নেক্সট রোববার আবার আমরা ক্লাসে আসবো ইনশাল্লাহ। তো আজকে প্রায় 11টা বেজে যাচ্ছে, আমরা আর যাব না, আজকে ক্লাস এই পর্যন্তই থাক, ঠিক আছে। তবে তোমরা স্রোতের বেগ নৌকার বেগ এই ব্যাপারগুলো একটু ভালো 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 করে একটু প্র্যাকটিস করবা, কারণ এগুলো প্র্যাকটিস না করলে এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যারা একদম নতুন এই যে এই ভেক্টর চ্যাপ্টারটা পড়তেছো, তারা যে কাজটা করবে একটু বোর্ড কোশ্চেন গুলো খুলে দেখবা, দেখবো ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন রিলেটেড, ম্যাক্সিমাম। তোমার যদি 20টা বোর্ড কোশ্চেন থাকে, এর মধ্যে মিনিমাম তুমি পাবা 12 থেকে 13টা কোশ্চেন এ রিলেটেড, নৌকার বেগ স্রোতের বেগ এ রিলেটেড, সাঁতারুর বেগ। তো আশা করি তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে গেছে, আশা করি এই প্রবলেম গুলোর সমস্যা হবে না। আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক ধরে শুরু করব। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবা। আর একটু তোমরা যেটা আবার বলছি আর কি, একটু শেয়ার করবা, শেয়ার না করলে হয় কি, শেয়ার না করলে ওই যে ব্যাপারগুলো অনেকে জানতে পারবে না। আর পার্টিসিপেন্ট বেশি থাকলে আমিও ক্লাস নিয়ে মজা পাবো, বা ক্লাস নিতে আমারও ইচ্ছা করবে। পার্টিসিপেন্ট কম হলে তো আমারও ক্লাস নেওয়ার আগ্রহ হারাই ফেলবো, যে পার্টিসিপেন্ট কম, দূর এখানে ক্লাস নিয়ে লাভ নাই। তো আচ্ছা, যাই হোক, তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানে শেষ।